আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2026-এ আসা গণিত এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে এ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, বি ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, নির্ণয় করতে হবে এ বাদ বি। তো এ ইকুয়াল টু দেওয়া আছে হলো 6, 7, 8, 9, 10। বি ইকুয়াল টু দেওয়া আছে 6, 8, 10। নির্ণয় করতে হবে এ বাদ বি। এ বাদ বি মানে হলো এই সেটের যে সদস্যগুলো বি এর সাথে মিলবে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে। 6 মিলে যাচ্ছে, 8 মিলে যাচ্ছে, 10 মিলে যাচ্ছে, তাহলে থাকে হলো আর 7, 9। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 2-এ বলা হয়েছে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে হলো এরকম এ বি সি, এই তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে লেখা যাবে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। তো আমরা যদি অপশনগুলো টেস্ট করি তাহলে দেখতে পারবো যে কোনটা এই সূত্রের সাথে মিলতেছে। খ নাম্বারে বলা হয়েছে 4 অনুপাত 6 অনুপাত 9। এটাকে যদি আমরা এই স্টাইলে লিখি তাহলে 4 অনুপাত 6 ইকুয়াল টু 6 অনুপাত 9। ঠিক আছে, এখানে মাঝে যেটা থাকবে এটা দুই সাইডে বসবে, ঠিক সেম এখানে মাঝে যেটা আসে দুই সাইডে বসবে। তাহলে আমরা এখন অনুপাতগুলো নির্ণয় করে দেখি যে মিলে কিনা। এটাকে 2 দিয়ে ভাগ দেয় তাহলে আসে 2 অনুপাত 3। এটাকে 3 দিয়ে ভাগ দেয় তাহলে আসে 2 অনুপাত 3। দেখা যাচ্ছে যে দুই পাশের অনুপাত মিলে গেছে। তাহলে 4 অনুপাত 6 অনুপাত 9 হলো ক্রমিক সমানুপাতি। 3 নম্বর প্রশ্ন tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে 3/2। নির্ণয় করতে হবে cot স্কোয়ার থিটা। cot স্কোয়ার থিটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। তাহলে cot থিটা এইদিকে নিয়ে আসি, tan থিটাকে ওইদিকে নিয়ে যায়, তাহলে হয় 1/tan থিটা। 1/tan থিটা মানে হলো 3/2। নিচে ভগ্নাংশ থাকলে এটা উল্টে উপরে চলে যায়। নিচে যদি ভগ্নাংশ থাকে এটা উল্টে যায়, লেখা যায় হলো 2/3, অর্থাৎ 2 উপরে চলে যাবে। তাহলে আমরা cot থিটা ইকুয়াল টু পেলাম 2/3। তাহলে cot স্কোয়ার মানে দুই দিকে স্কোয়ার হবে, এদিকে যদি স্কোয়ার করি তাহলে 4/9। তাহলে cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 4/9। এটা আমরা আরও একভাবে নির্ণয় করতে পারি। ত্রিভুজ একে সমকোণী ত্রিভুজ, আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি। লম্ব হলো 3, ভূমি হলো 2। তারপর আমরা cot থিটা ইকুয়াল টু জানি ভূমি বাই লম্ব। এখানে ভূমি হলো 2, লম্ব হলো 3, তাহলে cot থিটা ইকুয়াল টু 2/3। এখন যদি cot স্কোয়ার নির্ণয় করতে চাই এদিকে স্কোয়ার দিতে হবে, এদিকেও স্কোয়ার দিতে হবে, 4/9। এভাবেও নির্ণয় করা যায়। প্রশ্ন 4, 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের 3টি অপশন টেস্ট করে দেখতে হবে কোনটি কোনটি সঠিক। ঘনক হলো এরকম, যার সবগুলো বাহু সমান। তো প্রশ্নে বলা হয়েছে যে ঘনকের ধার, ধার মানে হলো এই বাহুটা হলো 5। তাহলে এখন 3টি অপশন টেস্ট করতে হবে। প্রথম অপশনটি হলো কর্ণের দৈর্ঘ্য হলো 5√3। আমরা জানি ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্র, কর্ণ মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই কর্ণ নির্ণয়ের সূত্র হলো √3a। এখানে a মানে হলো ধার, বাহুর দৈর্ঘ্য 5, তাহলে 5√3। তাহলে 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশন হলো আয়তন হলো 125 ঘন সেন্টিমিটার। ঘনকের আয়তন নির্ণয় সূত্র হলো a কিউব। এ মানে হলো বাহু,
এখানে এ মানে হলো 5 সেন্টিমিটার, এর উপর কিউব করলে আসতেছে 125। 2 নম্বর অপশনটিও সঠিক। 3 নম্বর অপশনে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকে 6টা তল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো প্রতি তলের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার। যেহেতু 6টা তল আছে তাহলে 6a স্কোয়ার, 6 ইন্টু 5 স্কোয়ার ইকুয়াল টু 5 5 25, 6 25 150। তাহলে দেখা যাচ্ছে 3টি অপশনই ঠিক। প্রশ্ন 5, কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? আচ্ছা, একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পাবে। তো আমরা ধরে নেই যে একটা বর্গ আছে, বর্গ মানে যার সবগুলো বাহু সমান, বাহুর দৈর্ঘ্য ধরি 10। তাহলে এটার ক্ষেত্রফল হলো, যেহেতু বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বাহুর উপর স্কোয়ার 100। এখন বলছে যে বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেয়েছে, তাহলে আগে ছিল 10, এটা থেকে হ্রাস পাবে হলো এর 10%, 10-এর 10%, 10%কে এভাবে লেখা যায় 10%, এটাকে লেখা যায় 10/100, পার্সেন্টটা নিচে চলে আসে 100। এখানে কাটাকাটি হলে হয় 1, তাহলে 10 থেকে 1 বাদ গেলে হয় 9। তাহলে আগে ছিল 10, পরে হয়ে গেল 9। তাহলে এটার ক্ষেত্রফল আসতেছে 9-এর উপর স্কোয়ার 81। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 100, এখন হলো 81, কমে গেছে হলো 90। ঠিক আছে, তাহলে আমাদের শতকরা 19% কমে যাচ্ছে। আমরা এখানে এমনভাবে বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম যাতে ক্ষেত্রফল 100 আসে, তাই আমাদের আর কোনো এক্সট্রা হিসাব করতে হয়নি। যদি এমন হতো যে এখানে 200 চলে আসছে, ক্ষেত্রফল 200, তাহলে আবার আমাদের আরও ক্যালকুলেশন করা লাগতো যে 200-তে কমে হলো 19, 1-এ কমে 100, এত 100-তে কমে এত, অর্থাৎ আমাদের শতকরা বের করতে হইতো। যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল 100 হয়েছে, তাই আর নতুন করে বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যান্সার হলো 19%। প্রশ্ন 6, মিষ্টির উপর ভ্যাট 8% হলে M টাকার মিষ্টির দাম কত টাকা? মিষ্টির উপর ভ্যাট হলো 8%, তাহলে M টাকার মিষ্টি, অর্থাৎ যদি আমরা M টাকার মিষ্টি কিনি তাহলে আমাদের টোটাল দাম কত দিতে হবে? M প্লাস M এর এটার ভ্যাট 8%, আগে বলেছি 8%কে লেখা যায় 100 নিচে, এটাকে লেখা যায় M, এটা গুণ করলে হয় হলো MR নিচে 100, এখানে প্লাস আছে। তাহলে যদি এখন হবে হলো MR/100, যদি M কমন নেই তাহলে 1 প্লাস R/100, এখানে ভিতরে লসাগু করা যায়, লসাগু করলে আসে 100 প্লাস R/100, এটা হলো অ্যান্সার। অর্থাৎ আমরা যদি এটা একটু ভেঙে বুঝতে চাই তাহলে ধরে নিলাম মিষ্টির উপর ভ্যাট হলো 5%, আমরা 100 টাকার মিষ্টি কিনলে এখন আমাদের কত টাকা দেওয়া লাগবে? আমাদের দেওয়া লাগবে 100 টাকা প্লাস এই 100 টাকার উপর আবার ভ্যাট দিতে হবে 100 এর 5%, সেটা কেটে যায়, তাহলে 100-র সাথে 5 যোগ করলে আসে 105, তাহলে আমাদের 105 টাকা দিতে হবে। ঠিক সেমভাবে এখানে ক্যালকুলেশন করা হয়েছে। প্রশ্ন 7, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় একটি অপরটির কী হবে? ট্রাপিজিয়াম মানে হলো এরকম, যার
দুইটা বাহু সমান্তরাল আর বাকি দুইটা বাহু সমান হতে পারে আবার নাও হতে পারে। তো বৃত্তের ভিতরে যদি ট্রাপিজিয়াম অঙ্কন করা হয় তাহলে এদের তির্যক বাহুদ্বয় কী হবে? তির্যক বাহু মানে হলো এইরকম, এই যে কর্ণ। তা বৃত্তের ভিতরে যদি এটা অঙ্কন করা হয় এদের তির্যক বাহু হবে সমান, এই দুইটা বাহু সমান হবে। বৃত্তের ভিতরে না হয়ে বাইরে যদি অঙ্কন করা হয় সেটা সমান হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটা যদি বৃত্তের ভিতরে অঙ্কন করা হয় তাহলে অবশ্যই সমান হবে। প্রশ্ন 8, একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা হয়েছে p মাইনাস কিউ ইকুয়াল টু 6, পি কিউ ইকুয়াল টু 2। তাহলে p প্লাস কিউ হোল স্কোয়ারের মান কত? আমরা এই সূত্রটাকে এমনভাবে ভাঙাবো যাতে এইগুলো চলে আসে। তো p প্লাস কিউ হোল স্কোয়ার আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মান বসিয়ে দেই, ab মানে হলো পি কিউ, p মাইনাস কিউ মানে হলো 6 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2, 36 প্লাস 8, 44। তারপরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান কত? পি কিউব মাইনাস কিউ কিউব এটার মান কত? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র থেকে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। মান বসায় দেই, 3 ইন্টু 2 ইন্টু 6, 6 6 36, 6 36 হয় 216 প্লাস এইদিকে হয় 3 6 18, 18 দুগুণ 36, যোগ করলে আসে হলো 5 2 252। তাহলে 252 হলো অ্যান্সার। প্রশ্ন 10, কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজ আছে যার দুইটা বাহুর দৈর্ঘ্য হলো একটা 4 একটা 5 এবং এদের অন্তর্ভুক্ত কোণ হলো 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা এটা দুইভাবে নির্ণয় করতে পারি। যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা লম্ব, তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 2 দিলে 5 দুগুণ 10। এটাকে আমরা আরও অন্যভাবে নির্ণয় করতে পারি। আমরা জানি যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এটার সূত্র হলো হাফ এ বি সাইন সি। হাফ এ বি মানে হলো বাহু দুইটা হলো একটা 4 একটা 5, সাইন সি মানে হলো এর অন্তর্ভুক্ত কোণটি 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান হলো 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে এটা কাটাকাটি হলে 2 হয় 10। এটা হলো অ্যান্সার। তারপরের প্রশ্ন বলা হয়েছে কোনো ত্রিভুজে কয়টি পরিবৃত্ত অঙ্কন করা যায়? ধরলাম এটা একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত মানে হলো 3টা শীর্ষ দিয়ে যাবে। তা কোনো ত্রিভুজে একটাই পরিবৃত্ত অঙ্কন করা যায়, একটা, আর যায় না। প্রশ্ন 12তে বলা হয়েছে যে এবিসিডি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে। প্রশ্ন 12, এবিসিডি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে নিচের অপশনগুলো কোনটি সঠিক? একটা চতুর্ভুজ আছে এ বি সি ডি, ঠিক এই ধারাবাহিকতায় লিখতে হবে। যেদিকে যাই ওইদিকে, এদিক দিয়ে লিখলেও এবিসিডি লিখতে হবে, এদিক দিয়ে গেলে এবিসিডি লিখতে হবে। প্রথম অপশনটি বলা হয়েছে যে এদের বিপরীত কোণগুলো সম্পূরক। সম্পূরক মানে হলো 180 ডিগ্রি। এই যে বিপরীত দুইটা কোণ আছে এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। সম্পূরক মানে 180 ডিগ্রি।
তাহলে 1 নম্বর অপশনে বলা হয়েছে এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত। 1 নম্বর অপশন সঠিক। এর কারণ হলো বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলে এদের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। আর সমবৃত্ত মানে হলো যে এই বিন্দুগুলো বৃত্তটার উপর অবস্থিত, এই বৃত্তর উপর অবস্থিত, একে সমবৃত্ত বলে। যেমন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে বলা হয় এ বি সমবৃত্ত, কারণ বৃত্তটার উপর অবস্থিত। তো কোনো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে বুঝে নিতে হবে এই যে 4টা বিন্দু আছে এটা হলো একটা বৃত্তর উপরে অবস্থিত। 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর হলো কোণ এবিসি প্লাস কোণ এডিসি। কোণ এবিসি এবিসি অর্থাৎ এই কোণটা প্লাস কোণ এডিসি এই কোণটা, এই দুইটা যোগফল হলো 180 ডিগ্রি। আমাদের প্রশ্ন মতে এটা ট্রু, বলা হয়েছে বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সত্যি। 3 নম্বর অপশন হলো কোণ এবিসি অর্থাৎ আবার এই কোণটা প্লাস কোণ বিসিডি এই কোণটা 180 ডিগ্রি, এইটা এবং এটা যোগফল 180 ডিগ্রি। এটা মিথ্যা, কারণ আমাদের বলা হয়েছে বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, পাশাপাশি দুইটা কোণের সমষ্টি বলা হয়নি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর অপশন হলো সঠিক, 3 নম্বর ভুল। প্রশ্ন 13, বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়? একটা বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শকে আঁকা যায়, একটার বেশি আঁকা যায় না। এখানে যদি আমি আরেকটা স্পর্শক আঁকতে চাই এটা ভিতর দিয়ে চলে যাবে, অর্থাৎ দুইটা বিন্দুকে ছেদ করবে। তাহলে বৃত্তের উপরে কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যায়। তারপরের প্রশ্ন হলো 14, যদি এফ পি ইকুয়াল টু এটা হয় তবে এ এর কোণ মানের জন্য -3 ইকুয়াল টু 0 হবে। দেওয়া আছে এফ পি ইকুয়াল টু পি কিউব প্লাস এ পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 9। বলা হয়েছে এই যে এ আছে, এর কোণ মানের জন্য f-3 ইকুয়াল টু 0 হবে। তো আমরা f-3 আগে বসাই দিই এখানে, তাহলে -3 হোল কিউব প্লাস a -3 হোল স্কোয়ার -6 -3 -9। এখানে আসছে হলো মাইনাসের উপর 3 বার মাইনাস করলে মাইনাসে থাকে 27, এখানে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 3 থেকে 9-এ মাইনাসে প্লাস 318 -9। যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে আসতেছে হলো -27 -9 হয় হলো -36, -9-এ প্লাস 18 আসে হলো মাইনাস, এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে আসে 18 -9a। তাহলে এ এর মান কত বসালে এটা 0 হয়ে যাবে? আমরা যদি এখানে -2 বসাই এ এর মান, তাহলে এখানে আসতেছে হলো -18 9 -2, এই মাইনাসে প্লাস হয়ে যায়, আর এটা হয়ে যায় 9 দুগুণ 18, -18 প্লাস 18 0 হয়ে যায়। তাহলে a ইকুয়াল টু -2 হলে f-3 ইকুয়াল টু 0 হয়। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 15, মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ 4z - 12। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো আমরা এটাকে মিডিল টার্ম করতে পারি, জেড স্কোয়ার মাইনাস এখানে 12 বানাতে হবে ভিতরে, তাহলে আমরা লিখতে পারি 6z প্লাস 2z মাইনাস 12। অর্থাৎ এই 4zকে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে এই 4z হয় এবং গুণ করলে এইটা হয়। z কমন নিলে হয় z -6 প্লাস 2 কমন নিলে z -6, তাহলে z -6 যদি কমন নেই থাকে হলো z প্লাস 2। এটা হলো অ্যান্সার।
প্রশ্ন 16 বলা হয়েছে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4√2, তাহলে এর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজ মানে যার সবগুলো বাহু সমান। একটা যদি কত হবে 4√2, 4√2 দেওয়া আছে যে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 a²। এ মানে হলো বাহুর দৈর্ঘ্য, √3/4 এ মানে হলো বাহুর দৈর্ঘ্য বসায়া দিয়া তারপরে স্কোয়ার যদি করি √3/4, এখানে 4 হয় 16, এখানে √2 উপরে স্কোয়ার করলে 2 হয়, √3/4 32, কাটাকাটি করলে হয় 8, তাহলে হয় 8√3। এটা হলো অ্যান্সার। প্রশ্ন 17 দুটি সংখ্যার অনুপাত হলো 3:4, এদের লসাগু 12 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা, দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত হলো 3:4, লসাগু হলো 12, তাহলে বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এখানে অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিই যে সংখ্যা দুটির গসাগু হলো x, এবং নিয়ম অনুযায়ী অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 গুণন 3x, অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায়, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 4x। এবং আরেকটি সূত্র হলো যে সংখ্যা দুটিকে যদি আমরা গুণ করি 3x গুণন 4x ইকুয়াল টু হবে সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু, লসাগু হলো 12 গুণ গসাগু হলো x, দুই পাশ থেকে x আউট হয়ে যায়, তাহলে এইদিকে থাকে 12x, ওইদিকে থাকে 12, 12 ওইদিকে গিয়ে ভাগ হলে হয় x ইকুয়াল টু 1। তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে x এর মান বসায় দেই 3 × 1 3, বৃহত্তম সংখ্যাটি হবে 4। তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 3। উদ্দীপকের দেওয়া আছে, এর সাহায্যে 18 এবং 19 নং প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই বাহুটা বর্ধিত আছে, বলা হয়েছে এই দুইটা বাহু সমান, এইটা বাহু সমান, এই কোণটা দেওয়া আছে 3x + 8, এই কোণটা দেওয়া আছে হলো 2x + 7। এখন 18 নম্বর প্রশ্ন হলো x এর মান কত, যে এখানে এই কোণটাতে 3x + 8, এই কোণটাতে 2x + 7, x এর মান কত? আচ্ছা, বিপরীত বাহুগুলো সমান, এর মানে হলো এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, আর সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হবে, তাহলে এই কোণটা যদি 3x + 8 হয়, এই কোণটাও 3x + 8 হবে, তাহলে এই টোটাল কোণটা হলো 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 3x + 8 প্লাস এই কোণটা হলো 2x + 7 ইকুয়াল টু 180 ডিগ্রি, 5x + 15 ইকুয়াল টু 180 ডিগ্রি, 5x 15 গিয়ে ওইদিকে বিয়োগ হয়ে যায় 165, x ইকুয়াল টু 33 ডিগ্রি, x এর মান আসতেছে 33 ডিগ্রি। প্রশ্ন 19 কোণ BCD কোণের মান কত? BCD অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে ADCBE। 19 নম্বর প্রশ্নে চেয়েছে কোণ BCD কোণের মান কত, এই কোণটার মান কত? x ইকুয়াল টু যদি 33 হয়, তাহলে আমাদের এই কোণটা হইতেছে হলো 3x + 8, 3 গুণন 33 + 8, এখানে আসে হলো 3 × 3 = +8 সমান সমান 160 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 160 ডিগ্রি, আবার এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটাও 160 ডিগ্রি, এই দুইটা মিলে হইতেছে 214 ডিগ্রি।
চতুর্ভুজের টোটাল কোণ হয় 360 ডিগ্রি। এইটা আর এইটা মিলে যদি 214 চলে যায় তাহলে আর থাকে হলো 360 মাইনাস 214 সমান সমান আসে 6 4 1। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে হবে 146 ডিগ্রি। যেহেতু এই কোণ দুটো সমান, একে অপরের সমান, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আসে 73 ডিগ্রি। তো এটা একটু জটিলভাবে নির্ণয় করা হলো, কিন্তু আশা করি বুঝতে পেরেছ। তো এটাকে আরও অন্যভাবেও নির্ণয় করা যায়। সেটা হলো যে এই কোণটা 160 ডিগ্রি, তাহলে এই কোণটাও 160 ডিগ্রি। এই কোণটা হবে কত? এই টোটালটা হলো 180, এটা 107 গেলে এই কোণটা হবে 73 ডিগ্রি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এরকম আছে, এই দুইটা বাহু যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ। একান্তর কোণগুলো সমান হয়, তো এটা 73 হলে এটাও 73 হবে। তো যেভাবে তোমরা বুঝতে পারো সেভাবে সমাধান করবে। প্রশ্ন 20, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের একটা ব্যাস দেওয়া আছে এবং এখানে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। এই কোণটা দেওয়া আছে হলো 50 ডিগ্রি। প্রশ্ন হলো কোণ BAT এর মান কত? কোণ BAT এই কোণটার মান কত? তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এটা হলো একটা ব্যাস, ব্যাসের দুই মাথা থেকে যে কোণ বৃত্তস্থ কোণটা অঙ্কন করা হয় সেটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। এটা হবে 90 ডিগ্রি। 50 আর 90 মিলে হয় 140। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 হয়, তাহলে এই কোণটা হবে 40 ডিগ্রি। আবার আরেকটি বিষয় হলো স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করে এর সাথে কেন্দ্র যোগ করলে এই রেখাটি লম্ব হয়, লম্ব মানে হলো 90 ডিগ্রি। তো এখানে 40 চলে গেলে আর থাকে হলো 50 ডিগ্রি। এই কোণটা হবে 50 ডিগ্রি। প্রশ্ন 21, একটা ছক দেওয়া আছে, ছক থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। ছকটা হলো এরকম, এরকম একটি ছক দেওয়া আছে, প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক নির্ণয়ের সূত্র হলো প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 F1 প্লাস F2 গুণন H। এখানে L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 মানে হলো প্রচুরক শ্রেণী থেকে তার পূর্বের গণসংখ্যা বিয়োগ, F2 মানে হলো প্রচুরক শ্রেণী থেকে তার পরের গণসংখ্যা বিয়োগ। তো প্রশ্ন হলো প্রচুরক শ্রেণী কোনটা? প্রথমে নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণী কোনটা। এখানে যে ঘটন সংখ্যাগুলো আছে এখানে সব থেকে বেশি যে মানটা সেটা হলো প্রচুরক শ্রেণী। এখানে 25 হলো সব থেকে বড়, তাহলে প্রচুরক শ্রেণী হলো এটা। এখন আমরা যে সূত্রে মানগুলো বসাই তাহলে দেখতে পাবে প্রচুরক L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাহলে 41। F1 মানে হলো প্রচুরক শ্রেণীর যে গড় সংখ্যা আছে তার পূর্বের সাথে বিয়োগ হবে, তাহলে 25 থেকে 20 বিয়োগ দিলে আসে 5, তাহলে 5 প্লাস F2 মানে হলো প্রচুরক শ্রেণীর গঠন সংখ্যার সাথে পরের শ্রেণী বিয়োগ যাবে, পরে কিছুই নেই 0, তাহলে বিয়োগ দিলে আসতেছে 25 থেকে 0 বিয়োগ দিলে 25 হয়। গুণন H মানে হলো শ্রেণীব্যাপ্তি, 41 থেকে 50 শ্রেণীব্যাপ্তি হলো 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে 41 প্লাস 5/30 গুণন 10, 0 0 কেটে যায়। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে 5কে ভাগ করি তারপরে 41-এর সাথে যোগ করি তাহলে আসবে হলো 42 × 6 7। প্রশ্ন 22, a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু √ওভার একটা মান দেওয়া আছে, বলা হয়েছে এক্স এর মান কত। আমাদের অঙ্কে দেওয়া আছে হলো a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু √ওভার 2x প্লাস 4 2x মাইনাস 4। তো আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে।
প্রশ্নটি মোটামুটি একটু বড়, আমাদের অঙ্ক করেই বের করতে হবে। আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি তাহলে হয় হলো a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এদিকে স্কোয়ার রুট কেটে যায়, 2x প্লাস 4 2x মাইনাস 4। তাহলে উপরে স্কোয়ার করলে হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এদিকে 2x প্লাস 4 2x মাইনাস 4। উভয় পাশে যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন মানে হলো উপরে যা আছে তাই থাকবে, নিচেরটা উপরে গিয়ে যোগ হবে। তারপর নিচে উপরে যেটা আছে ওটা নিচে আসবে, আর নিচেরটা এর সাথে মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার। আচ্ছা আমি এগুলো লিখে নেই, এ বি প্লাস বি স্কোয়ার। এদিকেও সেম, 4 প্লাস 2x মাইনাস 4 2x প্লাস 4, নিচেরটা বিয়োগ হবে 2x মাইনাস 4। এখানে একটা জিনিস দেখি যে মাইনাস ব্র্যাকেট আছে, তা ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে এই মাইনাস দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস হবে, এটা হবে মাইনাস, প্লাস এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক সেম, এই ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, ব্র্যাকেট তুলে দিলে। আরেকটা লাইন লিখতে হতো, আমি সরাসরি এখানেই আউট করে দিলাম, তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরে থাকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, নিচে এখানে কাটাকাটি যায় হলো বি স্কোয়ার কেটে যায়, এ স্কোয়ার কেটে যায়, তাহলে 4ab। এইদিকে 4 কেটে যায়, তাহলে উপরে থাকলো 4x, নিচে 2x কেটে যায়, তাহলে থাকে 8, কাটাকাটি করলে হয় 2। এইদিকে যদি আমরা 2 কমন নেই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে 4ab, এইদিকে x/2, 2 কেটে গেলে 2 হয়, এটা কেটে যায়, তাহলে x ইকুয়াল টু হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 23 এবং 24 একটা উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। প্রথমে উদ্দীপকে যে চিত্রটি দেওয়া আছে এটা তুলে নেই। বলা হয়েছে যে এ ও বি দুইটি বৃত্ত এম বিন্দুতে স্পর্শ করেছে, বহিঃস্পর্শ করেছে। এখন আমাদের তিনটা অপশন টেস্ট করতে হবে 23 নম্বর প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো কোণ এ এম পি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ এ এম পি, এই কোণটা হলো 90 ডিগ্রি। এটা হলো ট্রু, কারণ স্পর্শক যখন কোনো বিন্দুতে স্পর্শ করে এটার সাথে কেন্দ্র যোগ করলে একটা লম্ব তৈরি হয়, লম্ব মানে এটা হলো এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশনে বলা হয়েছে পিএম লম্ব কিউএম, পিএম এই রেখাটি কিউএম এর উপর লম্ব, এটা হলো ভুল। পিএম এই রেখাটি এবি এর উপর লম্ব, কিউএম এর উপর লম্ব না। এই যে কিউ এখানে আছে, কিউএম এর উপর লম্ব না, তবে 2 নম্বর হলো ভুল। 3 নম্বর বলা হয়েছে কোণ এএমপি ইকুয়াল টু কোণ বিএমকিউ। কোণ এএমপি এই কোণটা ইকুয়াল টু বিএমকিউ, এটা ট্রু, কারণ হলো এখানে একটা স্পর্শক যোগ করলে এখানে লম্ব হয়। সেম এখানে একটা স্পর্শক হলো কিউএম, এখানে কেন্দ্রের সাথে যোগ করলে এটা একটা লম্ব হবে, তাহলে এটাও 90, এটাও 90, তাহলে এটা ট্রু। 1 নম্বর আর 3 নম্বর হলো সত্যি। তারপরের প্রশ্ন হলো এ এম যদি 7 হয় তাহলে ত্রিভুজ এ এম এন এর ক্ষেত্রফল কত? এ এম অর্থাৎ এই বাহুটা যদি 7 হয় তাহলে ত্রিভুজ এ এম এন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আমরা এটাকে একটু আলাদা করে নিই। এইটা হলো 30 ডিগ্রি, এইটা হলো 7, তাহলে এটার ক্ষেত্রফল কত এই ত্রিভুজটার? আচ্ছা
এটা হলো ভূমি, ভূমি যদি 7 ধরি, এটা হলো লম্ব, লম্ব আমাদের ধরি এক্স। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি 7 দেওয়া আছে, উচ্চতা আমরা জানি না, উচ্চতা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, যে কোণটা দেওয়া থাকবে সমকোণী ত্রিভুজের, তার সাথে যে বাহুটা সেটা হয় ভূমি, আর এটা হবে লম্ব। আমরা এখানে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আমরা এই সূত্রটা জানি। তো আমরা জানি যে কোণটা আমরা ধরবো তার পাশেরটাকে ভূমি হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হবে 7, ভূমি হবে এক্স। তাহলে tan 30 ডিগ্রির মান হলো 1/√3 7x। তাহলে x ইকুয়াল টু আসতেছে 7√3 7√3। তাহলে এখন আমরা যদি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে আসতেছে 749 49√3/2। এটা হলো অ্যান্সার। প্রশ্ন 25 দেওয়া আছে হলো fx ইকুয়াল টু x³ প্লাস 1/x³ x³ মাইনাস, নির্ণয় করতে হবে fx প্লাস f1/x। আমাদের fx ইকুয়াল টু এটা দেওয়া আছে, f1/x এর মান কত এটা বের করে নিই। 1/x ইকুয়াল টু, এখানে x এর জায়গায় 1/x বসবে, 1/x হোল কিউব প্লাস মাইনাস 1/x হোল কিউব। তাহলে এখানে আসতেছে x³ মাইনাস উপরে 1, নিচে 1/x³। নিচে ভগ্নাংশ হলে উল্টে উপরে চলে যায়, তাহলে 1/x³ মাইনাস x³। এখন যদি যোগ করি, fx এর মান হলো x³ মাইনাস 1/x³ প্লাস f1/x এর মান হলো 1/x³ মাইনাস x³। এখানে এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, 0 আসে। প্রশ্ন 26 সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 16 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি কত? একটা সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাই এটা 90 চলে গেলে এইটা আর এটা মিলে 90 হবে। বলা হয়েছে এই কোণটা এবং এই কোণটার পার্থক্য হলো 16 ডিগ্রি। তাহলে আমাদের একটা যদি x হয়, আরেকটা হবে x প্লাস 16। সূত্র মতে লেখা যায় x প্লাস 16 ইকুয়াল টু 90, অর্থাৎ এই কোণটা যোগফল হলো 90। টুয়াইস x ইকুয়াল টু 16, ওইদিকে গিয়ে মাইনাস হয় 74। x ইকুয়াল টু আসতেছে 37। তাহলে x এর মান আসতেছে 37। এখানে এই দুইটা কোণের মধ্যে এটা ছোট, এটা হলো 37 এর সাথে 16 যোগ, এইটা হলো 37। তাহলে এটা হলো অ্যান্সার। প্রশ্ন 27 একটা সেট দেওয়া আছে, বলা হয়েছে এর প্রকৃত উপসেট কয়টি? 3টি সদস্য সংখ্যা। তাহলে এটা দিয়ে উপসেট বানানো যায় 2 দি পাওয়ার n, 2 এর উপর কিউব করলে আসতেছে 8। 8টি উপসেট বানানো যায়, এর মধ্যে 7টি হলো প্রকৃত, 1টি হলো অপ্রকৃত। তাহলে অপ্রকৃতটা যদি এখান থেকে বাদ দেই তাহলে আসবে হলো 7। টোটাল 8টি উপসেট বানানো যায়, একটি বাদ দিতে হবে কারণ একটি হলো অপ্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট হলো 7টি। 28 নম্বর প্রশ্ন, সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। 9, 5, 11, 3, 6, এটার মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য এটাকে প্রথমে সাজায় লিখতে হবে, 3, 5, 6, 9, 11, অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজালাম। তাহলে মধ্যক হলো 6, মাঝামাঝি যে পদটি।
প্রশ্ন 29, কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত হলো 1:3:1, অর্থাৎ দুইটা বাহু সমান। ঠিক আছে, দুইটা বাহু সমান, মাঝেরটা হলো বড়, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। প্রশ্ন 30, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য মোট 5টি উপাত্তের প্রয়োজন সর্বনিম্ন। ঠিক আছে, যদি বর্গ হয় তাহলে আমাদের একটা বাহু জানি, তাহলে আমাদের 4টা বাহু জানা হচ্ছে। আর আমরা জানি বর্গের একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বর্গ আঁকতে আমাদের একটি উপাত্ত জানলেই হচ্ছে, কারণ এই একটি 5টির কাজ করতেছে। আমরা যদি একটা আয়ত অঙ্কন করি তাহলে আমাদের এই বাহুটা জানতে হবে, এই বাহুটা জানতে হবে, দুইটা। এইটা জানলে এটা জানা হয়ে যাবে, তাহলে একটা জানলে দুইটার কাজ হচ্ছে, এখানে একটা জানলে দুইটার কাজ হচ্ছে। আর কোণ তো আমরা অটোমেটিক জানি, তাহলে আমাদের দুইটা উপাত্ত জানলে 5টার কাজ হয়ে যাচ্ছে। তাহলে আয়তক্ষেত্র আঁকতে আমাদের দুইটা উপাত্ত লাগবে। তো এমনি র্যান্ডমলি যদি কোশ্চেন করা হয় যে চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন হবে, সর্বনিম্ন 5টি, এটি হলো অ্যান্সার। তো এর সাথে আমাদের ঢাকা বোর্ডের এমসিকিউ প্রশ্নটির সমাধান শেষ হয়ে গেল। প্রশ্নগুলো আসলে কিছুটা বড়, ফলে জটিল না হলেও আসলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেকটা টাইমের প্রয়োজন। তো যেটা তোমাদের করতে হবে সেটা হলো প্রচুর প্র্যাকটিস তোমাদের এই সমস্যাকে দূর করে দেবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।